সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। কি সুন্দর, অপূর্ব সুন্দর কবিতা। কবিতার মধ্যে যেন আমি নিমজ্জিত হয়ে পড়েছিলাম। অপূর্ব সুন্দর, মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিগুরু রবি ঠাকুরের পূজারিণী কবিতা। মাত্রাবৃত্ত কেন বললাম দেখুন, সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। সেদিন শারদ ছমাত্রা, দিবা অবসান ছমাত্রা, শ্রীমতী নামে সে ছমাত্রা, দাসী দুমাত্রা। তাহলে প্রথম লাইনে পেলাম 6 6 6 2। দ্বিতীয় লাইনে দেখুন, পুণ্য শীতল সলিলে নাহিয়া। পুণ্য শীতল ছমাত্রা, সলিলে নাহিয়া ছমাত্রা। পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। 3 নম্বর লাইনে কি পেলাম, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। পুষ্প প্রদীপ ছমাত্রা, থালায় বাহিয়া ছমাত্রা। আর চতুর্থ লাইনে মানে প্রথম লাইনের সাথে মিল রেখে, রাজ মহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। রাজ মহিষীর ছমাত্রা, চরণে চাহিয়া ছমাত্রা, নীরবে দাঁড়ালো ছমাত্রা, আসি দুমাত্রা। তাহলে প্রথম লাইনে 6 6 6 2, মাঝখানে দুবার 6 6 2 লাইন, আর চতুর্থ লাইনে 6 6 6 2। এইভাবে 4টি পংক্তিতে একটি করে স্তবক। এইভাবে সমস্ত মানে পুরো কবিতাটা রচনা। অপূর্ব সুন্দর কবিতা। তো আজকের আমার আলোচনার বিষয় সাঙ্গ রূপক অলঙ্কার। কি বললাম? সাঙ্গ রূপক অলঙ্কার। সাঙ্গ মানে কি? স অঙ্গ, অর্থাৎ অঙ্গ সহ অঙ্গের অভেদ কল্পনা করলে যে রূপক অলঙ্কারের সৃষ্টি হবে সেটাই সাঙ্গ রূপক অলঙ্কার। ধরুন আমি আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ কি না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হাত পা মাথা চুল ইত্যাদি। তো আমি যদি গাছের সাথে তুলনা করি আমাকে, তাহলে গাছের অঙ্গ প্রত্যঙ্গ কি না, গাছের ডালপালা পাতা ফুল ফল ইত্যাদি। তো আমার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি গাছের অঙ্গ প্রত্যঙ্গের যদি অভেদ কল্পনা সূচিত হয়, তাহলে সেই বাক্য হয়ে যাবে সাঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। তো আমি একটা মানে উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাওয়া যাবে। দেখুন, কোদালে মেঘের মৌজ উঠেছে আকাশের নীল গাঙে, হাবুডুবু খায় তারা বুদ বুদ জোছানা সোনায় রাঙে। কি বললাম? কোদালে মেঘের মৌজ উঠেছে আকাশের নীল গাঙে, হাবুডুবু খায় তারা বুদ বুদ জোছানা সোনায় রাঙে। এটা হচ্ছে নজরুল, বিদ্রোহী কবি নজরুলের চাঁদনি রাত কবিতার 2টি পংক্তি এই বাক্যে মানে উদাহরণ হিসাবে তুলে ধরলাম। তাহলে চাঁদনি রাতের কবিতা মানে রাতের দৃশ্যের কথা বলা হচ্ছে। যে রাতে চাঁদ উঠেছে
এবং মেঘমুক্ত বলতে মানে বর্ষার মেঘমুক্ত আকাশ, বর্ষার মেঘমুক্ত আকাশ, নীল আকাশ, সেই আকাশের মেঘগুলো কোদালে মেঘ, মানে কোদালের ফালের মতো ছোট ছোট মেঘ। আমরা ছোটোবেলায় যখন উঠোনে চাঁদনি রাতে বসে থাকতাম তখন দেখতাম যে সাদা সাদা মেঘ, ছোট ছোট মেঘ, আমরা বলতাম মাছের আঁশের মতো মেঘ। কেউ কেউ বলে যে মাছের ঝাঁক আকাশের গাঙে ভেসে ভেসে চলেছে। তো সেই মেঘটা কবি কাজী নজরুল তার ভাষায় বলছেন কোদালে মেঘ, মেঘের ঢেউ উঠেছে। অর্থাৎ ওই আকাশে, জ্যোৎস্না রাতের আকাশে মেঘের কি হচ্ছে, ঢেউ উঠেছে। তখন মৌজ উঠেছে, মৌজ অর্থাৎ ঢেউ, মৌজের মানে সোজা কথা অর্থ হচ্ছে ঢেউ, ঢেউ উঠেছে আকাশের নীল গাঙে। কি বললাম? আকাশের নীল গাঙে। আকাশের সাথে গাঙের অভেদ কল্পনা করা হচ্ছে। কেন না? আকাশও নীল, গাঙও নীল। তাহলে আকাশটা কি হলো? উপমেয়, উপমান, আর গাংটা হচ্ছে উপমান। তাহলে এই আকাশের সাথে গাঙের অভেদ কল্পনা কি দিয়ে হচ্ছে না? নীল রং দিয়ে। আকাশের রং নীল, গাঙের রং নীল। তাহলে যখন বললাম যে আকাশের নীল গাঙে, তখন এই শব্দটা হয়ে গেল রূপক অলঙ্কার, রূপক। তাহলে আকাশের নীল গাঙে কি হচ্ছে? কোদালে মেঘের ঢেউ উঠেছে। আর কি হচ্ছে? হাবুডুবু খায় তারা, বুদ বুদ জোছানা সোনায় রাঙে। তারাগুলো, আকাশের তারা হাবুডুবু খাচ্ছে। তারা তো স্থির বস্তু, আমরা বিজ্ঞানে পড়েছি তারার স্থির বস্তু, কিন্তু তারা কি হাবুডুবু খায়? খায়। কখন বলুন তো? ধরুন আপনি মানে একটা পুকুরে আপনি ছিপ ফেলছেন, পুকুরের জল শান্ত পুকুর, আর একটা বাঁশের খুঁটি পুকুরে মাঝখানে পোতা আছে, আর সেই খুঁটির মাথাটা জলের উপরে অল্প জেগে আছে। তো এই সময় হঠাৎ বাতাস জোরে বওয়ার জন্য ঢেউ শুরু হলো। তখন কি হলো? ওই জলের যেই ঢেউ হচ্ছে তখন মনে হচ্ছে খুঁটির মাথাটা কখনো ডুবে যাচ্ছে, কখনো জেগে উঠছে, কখনো ডুবে যাচ্ছে, কখনো জেগে উঠছে। কিন্তু খুঁটি কি সত্যি সত্যি ডুবছে? না, খুঁটি তো স্থিরভাবে পোতা আছে। তাহলে ঢেউটার জন্য মনে হচ্ছে খুঁটিটা ডুবে যাচ্ছে, উঠছে। তেমনি আকাশের তারা, বিজ্ঞানের ভাষায় জানি তারা স্থির বস্তু, কিন্তু যেহেতু মেঘ, ছোট ছোট মেঘ ঢেউয়ের মতো ভেসে যাচ্ছে, তাই তারাগুলো মনে হচ্ছে যে ওই ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে। আর কি হচ্ছে? বুদ বুদ জোছানা সোনায় রাঙে। গাঙের ঢেউ যখন বুদবুদ হয়, অর্থাৎ গাঙের ঢেউ যখন কুলে গিয়ে আছড়ে পড়ে, তখন ঢেউয়ের সাথে গাঁজা হয়, বুদবুদ হয়। সেই বুদবুদ ঢেউয়ে যখন জোছানার আলো পড়ে, চাঁদের আলো পড়ে, তখন মনে হয় সোনার মতো রাঙছে। সেটা আপনারা দেখেছেন? আমি দেখেছি। আমার সুন্দরবনে একটা চাষ বাড়ি আছে, বিদ্যাধরী নদীর কূলে। তা ছোটোবেলায় সন্ধ্যের সময় আমরা হাওয়া খাওয়ার জন্য কয়েকজন ঘুরতে ঘুরতে নদীর ধারে গিয়ে বসতাম। তো নদীর জল স্রোত আছে ওখানে, সেটা বোঝা যাবে না, কিন্তু পাশে একটা নোনা জলের খাল আছে। সেই খালের জলটা কিন্তু শান্ত। আর যখন চাঁদ উঠেছে তখন তো চারিদিকে ওখানে কারেন্ট নেই, চারিদিকে গাঢ় অন্ধকার ছিল। যখন চাঁদ উঠল মনে হলো যেন সোনায় চতুর্দিক যেন ঢেকে গেছে। তো ওই সময়ে আমরা তখন
ছোটোবেলা আমাদের চঞ্চল মন, আমরা করতাম কি, ঢিল নিয়ে ওই খালের জলে ছুটতাম। যখনই ঢিল ছুটতাম তখন ঢিলটা যেই জলে পড়ে, তখন ওই রাতের বেলায় ওই ঢিলের পড়ার ফলে জলটা উপরে চলকে ফোয়ারার মতো উপরে ঠেলে উঠত। সেই সময় ওই চাঁদের আলো ওই জলের উপর পড়ে মনে হতো শত শত মুক্ত ফোয়ারা যেন উপরের দিকে ঠেলে উঠল। তাহলে কি হলো, ওই জলের গায়ে চাঁদের আলো পড়ে সোনার মতো ঝকঝক করছিল। তা কবি এখানে কল্পনায় কি বলেছেন, যে হাবুডুবু খায় তারা, বুদ বুদ জোছানা সোনায় রাঙে। তো এই বাক্যটা আমি আরেকবার পড়ি, তাহলে উদাহরণটা আমাকে বোঝাতে সুবিধা হবে। কোদালে মেঘের মৌজ উঠেছে আকাশের নীল গাঙে, হাবুডুবু খায় তারা, বুদ বুদ জোছানা সোনায় রাঙে। তাহলে আমি এখানে তুলনার বিষয়কে আকাশ, কার সাথে তুলনা, গাঙের সাথে। তাহলে আকাশ হলো উপমেয় আর গাং হচ্ছে উপমান। আর নীল রং, এখানে অভেদ কল্পনার বিষয় হলো নীল। আকাশও নীল, গাঙও নীল। গাঙের গভীর, গাঙের জল দেখবেন মানে নীল জল। তাহলে গাঙের জলও নীল, আকাশও নীল। তাহলে আকাশের নীল গাং, এই শব্দবন্ধটা হয়ে গেল রূপক অলঙ্কার। কিন্তু আমাকে আলোচনা করতে হবে সাঙ্গ রূপক অলঙ্কার, মানে অঙ্গর সঙ্গে অঙ্গ, অর্থাৎ উপমেয় আকাশের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং উপমান গাং, গাঙেরও অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এই বাক্যের মধ্যে, তবে হবে সাঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। আচ্ছা দেখুন এখানে আকাশের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় কিনা। আমরা কি বলেছি, মেঘের মৌজ, মেঘের ঢেউ। তাহলে মেঘটা আকাশের অংশ, আকাশের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ছে। আর কি, তারা হাবুডুবু খাচ্ছিল, তাহলে তারাও পেয়ে গেলাম। তাহলে আকাশের অঙ্গ প্রত্যঙ্গ কি পেলাম, ঢেউ আর তারা। আর গাঙের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় কিনা দেখুন, কি বলেছি, যে মেঘের মৌজ, মৌজ মানে ঢেউ, তাহলে ঢেউটা গাঙের অঙ্গ, ঢেউটা গাঙের অঙ্গ প্রত্যঙ্গ। আর কি পেয়েছি, বুদবুদ জোছানা সোনায় রাঙে, তাহলে বুদবুদরা এটাও গাঙের অঙ্গ। গাঙে হচ্ছে ঢেউ হলে বুদবুদ হয়, গাঁজা হয়। সুতরাং আমরা উপমেয় আকাশের অঙ্গ পেলাম, কি পেলাম, মেঘ আর তারা। আর গাং উপমান গাং, তার অঙ্গ প্রত্যঙ্গ পেলাম কি, বুদবুদ আর ঢেউ। তাহলে অঙ্গর সঙ্গে অঙ্গ মিলিয়ে এই বাক্যটা সূচিত হয়েছে। সেই জন্য এই বাক্যটা হলো সাঙ্গ রূপক অলঙ্কারের মানে উৎকৃষ্ট উদাহরণ। তো আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে মানে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন গৌর নাগর, রসের সাগর, ভাবের তরঙ্গ তাই। কি বললাম, গৌর নাগর, রসের সাগর, ভাবের তরঙ্গ তাই। তাহলে তুলনার বিষয়কে গৌর নাগর। তাহলে গৌর হচ্ছে উপমেয়, কার সাথে তুলনা, রসের সাগরের সাথে। তাহলে রসের সাগর হলো উপমান। আর ভাবের তরঙ্গ তাই, এই তরঙ্গ শব্দটা দেখুন, গৌর নাগর তিনি ভাবের তরঙ্গে আছেন, আর সাগরের মধ্যে তরঙ্গ আছে। সুতরাং আমি উপমেয় গৌর পেলাম
আর উপমান সাগর পেলাম। আর তরঙ্গটা হলো কি না, তরঙ্গ হচ্ছে অভেদ কল্পনার বিষয়। তরঙ্গ দুজনার মধ্যে আছে, গৌর নাগরের মধ্যে আছে, আর সাগরে তো তরঙ্গ এমনিতেই থাকে। তাহলে তরঙ্গ শব্দটা অভেদ কল্পনার বিষয়। তাহলে আমরা রূপক অলঙ্কার অলরেডি পেয়ে গেলাম। এখন আমার দেখতে হবে গৌর নাগরের অঙ্গ প্রত্যঙ্গ এর মধ্যে আছে কিনা, আর সাগরের অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা। তাহলে আমি আরেকবার লাইনটা পড়ি। গৌর নাগর রসের সাগর, ভাবের তরঙ্গ তাই। ভাব, দেখুন ভাব শব্দটা এসেছে। তাহলে গৌর নাগরের অঙ্গ প্রত্যঙ্গ ভাব, আর সাগরের অঙ্গ প্রত্যঙ্গ কি তরঙ্গ। তাহলে সাগর তো সবসময় তরঙ্গ, তাহলে সাগরের তরঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ পেলাম তরঙ্গ। সুতরাং এই বাক্যটা যেহেতু গৌর নাগর উপমেয়, তার অঙ্গ পেলাম ভাব, আর সাগর উপমান, তার অঙ্গ পেলাম তরঙ্গ, তাই এই বাক্যটা হলো সার্থক সাঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। তো আমি আরও একটা উদাহরণ দিই, তাহলে আরও পরিষ্কার হবে। দেখুন, দেহ দীপাধারে জ্বলিত লেলিহ যৌবন শিখা। কি বললাম? দেহ দীপাধারে জ্বলিত লেলিহ যৌবন শিখা। কাকে তুলনার বিষয় কি? দেহ। তাহলে দেহ হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা? দীপাধার অর্থাৎ প্রদীপ। প্রদীপটা হলো উপমান। আর এখানে দেখুন জ্বলিত মানে জল জল করছে, উপমান হচ্ছে জল জল করছে, অর্থাৎ দেহ সেও জল জল করছে, আর দীপ যেহেতু জ্বলছে সেও জল জল করছে। তাহলে এখানে আমি রূপক অলঙ্কার অলরেডি পেয়ে গেছি। এখন আমার সাঙ্গ রূপক অলঙ্কার কিনা জানতে হবে। তাহলে কি হলো? দেহ দীপাধারে জ্বলিত লেলিহ যৌবন শিখা। এই যৌবন শব্দ আমি পেয়ে গেছি। যৌবন হচ্ছে দেহের একটা অঙ্গ। তাহলে দেহ মানে এখানে কি বলবো? উপমেয়। তাহলে উপমেয়ের অঙ্গ পেলাম যৌবন, আর দীপাধার প্রদীপ এর অঙ্গ পেলাম শিখা। শিখা, তাহলে শিখা পেয়ে গেছি। তাহলে দুজনারই অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে গেলাম। তাহলে দেহ দীপাধারে জ্বলিত লেলিহ যৌবন শিখা। তাহলে এও একটা সাঙ্গ রূপক অলঙ্কারের উদাহরণ। তো সাঙ্গ রূপক অলঙ্কার নিয়ে আজকের আলোচনা করলাম, আশা করি ভালো লেগেছে। আমি সাঙ্গ রূপক অলঙ্কারের আরও একটা সুন্দর পাঠ আছে, সেটা আগামী পর্বে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।